নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য 10ম অধ্যায়। তো চলুন শোনা যাক। একদিন সকালে লাবু এসেছিল। লাবু বলল, আমাদের বাড়ির দিকে যাবেন? আপনাকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, আগে রসগোল্লা খাও, তারপর যাব। লাবু অত্যন্ত আপত্তি সহকারে গোটা আস্টেক রসগোল্লা খেলো। তারপর বলল, দাদাকে বলবেন না যেন আমি রসগোল্লা খেতে চেয়েছিলাম। তুমি তো চাওনি। আমি তোমাকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খেতে ভালোবাসো। তোমার এতে দোষ কি? আর তুমি না আমাকে দাদা বলো। দাদার কাছে যদি আবদারও করতে, তাতেও বা দোষের কি ছিল? জানেন সুকুদা, এই পাহাড়ে আমার বাবা ভাল্লুক শিকার করেছিলেন। তোমার বাবাকে তোমার মনে আছে? মনে নেই, আমার কিছুই মনে নেই। আমি তো তখন 2 বছরের ছিলাম যখন বাবা হঠাৎ অসুখে মারা যান। আমি মার কাছে গল্প শুনেছি। পলাশ, কেদু, জংলি ঘাস ও শাল সেগুনের জঙ্গলে বেশ কিছুক্ষণ যাওয়ার পর কতগুলো আম ও পেয়ারা গাছের ঝুপড়ির আড়ালে একটা জরাজীর্ণ 2 কামরা বাড়ি চোখে পড়ল দূর থেকে। বাড়িটা প্রায় ভেঙে পড়েছে। দরজা জানলা যে কোনো সময়ে খুলে পড়ে যেতে পারে। বাইরের বারান্দার একটা পাশ চট দিয়ে ঘেরা। মহুয়া, গত বছরের তোলা মহুয়া ডাই করা আছে এক কোণায়। তার পাশে খোঁটায় বাঁধা একটা লাল রঙা বাছুর বড় বড় চোখ মেলে পায়ের ওপরে মুখ রেখে শুয়ে আছে। লাবু সেই বারান্দায় একটা হাতল ভাঙা কাঠের চেয়ারে আমাকে বসতে বললে বলল, বসুন সুকুদা, আমি মাকে ডেকে আনছি। তুমি আমাকে কি যেন একটা দেখাবে বলেছিলে? লাবু ওর ভাঙা দাঁত বের করে সরল লাজুক হাসি হাসলো। হেসে বলল, দেখাবো দেখাবো, আপনি তো এক্ষুনি পালাচ্ছেন না। আমাকে বসিয়ে রেখে লাবু চলে গেল। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম। দারিদ্র চতুর্দিকে বাঙায় হয়ে রয়েছে। দারিদ্র মানে চরম দারিদ্র। জানি না কি করে ওদের দিন চলে। হয়তো এই রকম জায়গা বলি এখনো চলে, কোনো রকমে চলে। কলকাতার মতো কোনো নিষ্ঠুর নির্দয় জায়গা হলে হয়তো এতদিনে এদের চলা থেমে যেত। চারিদিক থেকে ঘুঘু ডাকছে। বাড়ির পেছনে জঙ্গল থেকে গরু ডেকে উঠল, ওয়াও। কোথাও কে যেন কাঠ কাটছে, তার শব্দ পাহাড়ের তলা অবধি গাছে গাছে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে যাচ্ছে। একদল ছাতারে বাড়ির হাতার পিটিস ঝোপের বাইরে বেরিয়ে এসে শীতের রোদে শোভা বাড়িয়েছে। চারিদিকে নিবিড় শান্তি, স্তব্ধ সৌন্দর্য, তার মাঝে এই জরাজীর্ণ বাড়ি। বাড়ির মধ্যে লাবু থাকে তার মা ও দাদাকে নিয়ে। এই বাড়িতে বর্ষায় ওরা কি করে থাকে ভাবছিলাম। ভাবতেও অবাক লাগছিল। দরজার 2 পাশে অযত্ন বর্ধিত 2টি লতানো গোলাপের গাছ। ছোট্ট ছোট্ট সাদা ফুল ধরেছে তাতে। একজোড়া বুলবুলি ফিস ফিস করে কি যেন বলতে বলতে তাতে দোল খাচ্ছে। ওখানে বসে নিজের ভাবনার মধ্যে নিজে কখন বেহুশি হয়ে গিয়েছিলাম খেয়াল ছিল না। হঠাৎ লাবুর গলা শুনলাম, সুকুদা, এই যে আমার মা। আমি উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্র মহিলা তার তরঙ্গের কোণা থেকে বের করা ভাঁজ ভাঙা ন্যাপথলিনের গন্ধ ভরা সবচেয়ে ভালো কাপড়খানি পরে এসেছিলেন। বয়স 50-এর কাছাকাছি হবে। আগুনের মতো গায়ের রং এক সময় ছিল, এখন রোদে জলে ঝরে তামাটে হয়ে গেছে।
তবু চেহারার মধ্যে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট। আভিজাত্য বুঝি সহজে মুছে যায় না, তার রং বড় পাকা। রোদ, জল, দুঃখ, দারিদ্র্য কিছুই পারে না সেই রংকে ম্লান করতে, যদি অন্তরে দারিদ্র্য না থাকে। উনি বললেন, বসো বাবা, বসো। লাবুর কাছে তোমার অনেক গল্প শুনেছি। সেদিন তুমি মান্দার থেকে লাবুর জন্য মিষ্টি পাঠিয়েছিলে, তা পেয়েছিলাম। লাবু তোমার বড় ভক্ত হয়ে গেছে। ডাবু কোথায়? সে তো স্কুলে গেছে, সেই ভোরে বেরিয়ে যায়। 5 মাইল পথ, আবার স্কুল সেরে ফিরতে সন্ধে। ফিরে এসো বাড়ির কাজ করতে হবে। আমার অসুখ হলে রান্না বান্না সব ওই করে। আমার লাবুও কিন্তু অনেক কাজ করে, না করলে চলবে কি করে বলো? ওদের কপালে ছিল কষ্ট করা, কষ্ট করতেই হবে। যতদিন না ওরা মানুষ হয়, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ায়, আমি নিজের সুখের আশা আর রাখি না বাবা। ওরা যদি বড় হয়ে একটু সুখের মুখ দেখে, এই ভেবেও আমার ভালো লাগে। লাবুর বাবা এখানে কি করতেন? উনি খিলাড়ির সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন। সে সময় এই বাড়িটা বানিয়েছিলেন উইকেন্ডে এসে পিকনিক করার জন্য, ছুটি কাটাবার জন্য। তখন তো ভাবিনি যে উইকেন্ডে ছুটি কাটানোর রাস্তা নাই, সারা জীবন কাটাতে হবে। বসো বাবা, তোমার জন্য একটু চা করে আনি। আমি তো এক্ষুনি চা খেয়ে এলাম। তা নয়, খেয়েই এলে। এই প্রথমবার আমার বাড়িতে এলে, একটু কিছু না খেলে হয়? তারপর যাবার সময় বললেন, লাবু ততক্ষণে তোমার দাদাকে তোমার বাবার ছবিগুলো দেখাও। লাবু একটু পরে একটা রূপোর পানের ডিবে নিয়ে এলো, বেশ বড় সাইজের ডিবে। ধুলো পড়ে রূপোর রূপ আর কিছু অবশিষ্ট নেই তার। ডিবে খুলে আমার হাতে দিয়ে লাবু বলল, এই যে ছবি দেখুন সুকুদা। তারপরই অনেকগুলো ছবি ঘেটে লাবু একটা ছবি বের করে বলল, এটা আমার অন্নপ্রাশনের ছবি। দেখুন দেখুন আমি কেমন গলছিলাম। দেখলাম একটি বাচ্চা ছেলে সোনার মুকুট মাথায় দিয়ে তার সুন্দরী যুবতী মায়ের কোলে বসে, চতুর্দিকে সুবেশা আত্মীয়াদের ভিড়। বিরাট প্যান্ডেলের পটভূমিতে লাবু বাবু মায়ের কোলে চড়ে তার অন্নপ্রাশনের দিনে ভীষণ কাঁদছেন। আরে তোমাকে তো চেনাই যায় না, তুমি তো দারুণ ফর্সা আর গোলগাল ছিলে। লাবু সগর্বে ও সলজ্জে বলল, হ্যাঁ। লাবুর বাবার ছবি দেখলাম। লম্বা চওড়া সুপুরুষ ভদ্রলোক, সিডান বডি গাড়ির পাশে, স্যুট পরে অফিসে বসে কাজ করছেন, কোনোটা বা শিকারের পোশাকে, বন্দুক হাতে ছবি। 1947-এর পরে পূর্ব বাংলার রিফিউজিরা, তাদের কখনো পূর্ব বাংলায় কিছু যে ছিল এ কথা বললেই পশ্চিমবঙ্গীয় স্থানীয় বাসিন্দারা যেমন অনেকেই তা শ্লেষের সঙ্গে অকারণে অস্বীকার করতেন, এই ছবিগুলো প্রমাণস্বরূপ না থাকলে লাবুদের অতীতকেও বোধহয় সকলে তেমনই অক্লেশে অবিশ্বাস করত। অন্তত বেশিরভাগ লোকই করত। তাই বোধহয় এত যত্ন করে ছবিগুলোকে রাখা। কেউ এলেই প্রথমেই তাকে ছবিগুলো দেখানো, তাকে মিনতি করে চোখের ভাষায় বলা যে, আজ যা দেখছো এটা সত্যি নয়, আমরা আগে অন্যরকম ছিলাম। টাকা পয়সা সচ্ছলতা এসব নাকি কিছুই নয়, আজ আছে কাল নেই। অথচ সচ্ছলতা থাকা আর না থাকার কত বড় তফাৎ। সচ্ছলতা থাকার সময় অসচ্ছলতার গ্লানি ও ক্লেশের কথা ভাবাও মুশকিল, সে কথা মনেও পড়ে না। বসে বসে ফটোগুলো নাড়তে চাড়তে ভাবলাম,
রমাও এদিকটা কখনো ভাবে না, ভাবার প্রয়োজন মনে করে না। কারণ লাবুর মার কাছে যেমন, রমার কাছে তেমনই সচ্ছলতাই বড় কথা। লাবুর মা সচ্ছলতার জন্য লাবুর বাবার উপর নির্ভরশীল ছিলেন। রমা আমার উপর তা নয়। সে নিজের রোজগারে নিজে খেতে পারে, সে কোনো ব্যাপারে আমার উপর নির্ভরশীল নয়। আমি তার জন্য কিছুমাত্র করিনি, আর যে কিছু করব সে ভরসাতেও ও বসেনি। ইদানিং এ কথাটা সে কারণে অকারণে আমাকে বহুবার শোনায় যে ইচ্ছে করলে আমি যা রোজগার করি তার চেয়ে অনেক অনেক বেশি গুণ সে রোজগার করতে পারে। মাঝে মাঝে মনে হয় রোজগার করাটাই কি দাম্পত্য জীবনের সিমেন্টিং ফ্যাক্টরি? লাবুর মা রোজগার করার ক্ষমতা নেই বলেই কি আজও লাবুর বাবার অভাবনী এমনভাবে বোধ করেন? তার মৃত্যুর পর তাদের অবস্থা এতটা অসচ্ছল না হলে কি সহজেই উনি তার স্বামীকে ভুলে যেতেন? জানি না, হয়তো যেতেন। তাই যদি হয় তাহলে ভালোবাসা কি? ভালোবাসা বলে কি কিছু নেই? আজকাল মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক সব বদলে গেছে, অথবা আমার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমার একারই বুঝি এই সম্পর্কটা সম্বন্ধে অত্যন্ত সন্দেহ উপস্থিত হয়েছে। আর সব বিবাহিত লোকই বোধহয় দারুণ খুশি, অথবা তারা বোধহয় সচ্ছলতা পেলেই শনিবারে সিনেমা দেখলেই রবিবার দুপুরে ভর পেট খেয়ে পান মুখে দিয়ে স্ত্রীকে জড়িয়ে শুতে পেলেই নিজেদের পরম সার্থক স্বামী বলে মনে করেন। তাও কি সত্যি? তবে ভালোবাসা কি? যথার্থ সুখী দম্পতি হয়তো নিশ্চয়ই আছেন, অন্তত অনেককে তো দেখেছি। তারা কি অন্য কারো সুখ ছিনিয়ে নিয়ে নিজেরা সুখী হয়েছেন, নাকি তারা সুখের ভান করেন? জানি না। একটু পরে লাবুর মা এলেন। একটা কাঠের ট্রেতে বসিয়ে ট্রের ওপর হাতে বোনা লেসের বহু পুরনো ম্যাটস পেতে পুরনো দিনের জাপানি রেকাবে করে চা নিয়ে এলেন, সঙ্গে দুটি বিস্কুট। বললেন, খাও বাবা, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বৌমাকে নিয়ে একবার এসো আমাদের বাড়ি। তুমি তো এখানে অনেকদিন আছো, আর থাকবেও তো শুনি বেশ কিছুদিন। কই, বৌমা তো এলো না? তিনি কলকাতাতেই আছেন। নানা রকম ঝামেলা, তার উপর ছেলের স্কুলের পড়াশুনো দেখতে হয়। তিনি আসতে পারেন না। যদি আসেন এখানে আমি নিয়ে আসব। চা খেতে খেতে ভাবছিলাম যে যদি রমা কখনো আসেও এখানে, তাহলে কোনোদিনও এ বাড়িতে আসবে না। না আসার অন্য কোনো কারণ নেই, যেহেতু আমি অনুরোধ করব সেই জন্যই আসবে না। আমি জানি ও বলবে, পাবলিক রিলেশন করতে তো এখানে আসিনি, আমার যাত্রার সঙ্গে কথা বলার সময় নেই, আমি একজন যথেষ্ট ইম্পর্টেন্ট লোক। আমাকে অন্য মনস্ক দেখে লাবু বলল, কি চাটা খান, তারপরে তো আপনাকে নিয়ে যাব। কি কি দেখাবে কি? চলুনই না। চায়ের কাপটা শেষ করে উঠে লাবুর মাকে বললাম, চলি মাসিমা। উনি হেসে বলেন, যাওয়া নেই, এসো বাবা, আবার এসো। লাবুর সঙ্গে জঙ্গলের ভেতর যেতে যেতে ভাবছিলাম, আমাদের এই মাসিমা পিসিমারা একেবারেই বদলাননি। স্ত্রীরা বদলে গেছে, ভাই বোনেরা বদলে গেছে বড় তাড়াতাড়ি। গত প্রজন্ম থেকে এই প্রজন্মের অনেক তফাৎ, অনেক ব্যাপারে। কিন্তু এই জরাজীর্ণ দরজা ধরে দাঁড়িয়ে থাকা জঙ্গলের মধ্যের পর্ণকুটিরের মাসিমা গত প্রজন্মে যেমন ছিলেন, এই প্রজন্মেও তেমনই আছেন। তাদের উপরে এই দ্রুত পরিবর্তনশীল জগতের হৃদয়হীনতার, যান্ত্রিকতার কোনো প্রভাব পড়েনি। লাবু আমাকে ওদের বাড়ি থেকে অনেক দূর হাঁটিয়ে নিয়ে এলো। জায়গাটা ভীষণ জঙ্গল,
একটা নুড়ি ভরা টিলা মতো আছে সামনে, তার পেছনেই একটা ঝর্ণা, টিলার গায়ে একটা গুহা, ছোট্ট গুহা। লাবু সাবধানে গিয়ে গুহার মুখ থেকে পাথরটা সরালো, তারপর বলল, ভেতরে যেতে হবে। ঢুকবো কি করে? আমি যা করে ঢুকছি বলে লাবু অবলীলায় ভেতরে ঢুকে গেল। ওর দেখা দেখি আমিও মাথা নিচু করে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। গুহাটা বেশ বড়, 4-5 জন লোক পাশাপাশি আরামে শুয়ে থাকতে পারে। গুহার একদিকে একটা পুরনো চট পাতা, সেই চটের ওপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জরাজীর্ণ একটি চাঁদের পাহাড় বই, একটা লাল রঙা ছেঁড়া তাঁতের শাড়ি, একটা প্রমাণ সাইজের জুতো এবং যাত্রা দলে ব্যবহার করা রাংতা মোড়া একটা তলোয়ার। লাবু ফিসফিস করে বলল, এটা রাজার গুহা। তারপর বলল, রাজার সব আছে, শুধু টুপি নেই। একটা টুপি হলে রাজা ঠিক মতো রাজ্য চালাতে পারে। আমি অবাক হয়ে ওখানে বসে পড়লাম। গুহাটার গড়ন আশ্চর্য, মাথাটা পুরো ঢাকা, অথচ চারপাশে এমন ফাঁক ফোকর যে প্রচুর আলো আসে ভেতরে, এত আলো যে স্বচ্ছন্দে বই পড়া যায়। লাবু বলল, বর্ষাকালে আমি এখানে বসে বৃষ্টি দেখি, অথচ আমার গায়ে একটুও ছাট লাগে না, এমনকি মাথাতেও জল পড়ে না। সত্যি? তোমার সিংহাসনটা তো দারুণ। লাবু আবার হাসল। নির্মল খুশিতে ওর লালচে রুক্ষ মুখটা আর কটা চোখটা ভরে গেল। লাবু বলল, শুধু টুপি নেই আর রানী নেই। তোমাকে একটা টুপি আমি বানিয়ে এনে দেবো রাঁচি থেকে। লাবু সোজাসুজি ওর খসখসে গলায় আমার চোখে চোখ রেখে প্রশ্ন করল, কবে? যত তাড়াতাড়ি পারি। আর রানী? এবার আমি হেসে ফেললাম, বললাম, কোনো রাজাকে কি কেউ রানী দিতে পারে? রাজার নিজে যেতে হয় ঘোড়ায় চেপে, রানীর স্বয়ংবর সভায় পৌঁছতে হয়। রানীর পছন্দ হলে তবেই রানী তোমার গলায় মালা পরিয়ে দেবে, তখন ঘোড়ায় চড়িয়ে রানীকে নিয়ে আসতে হবে। লাবু 2 হাত 2 দিকে তুলে প্র্যাকটিক্যাল গলায় বলল, আমার তবে রানী হবে না। খুব মজা লাগছিল ওর হাব ভাব দেখে। কেন রানী হবে না কেন? লাবু দার্শনিকের মতো বলল, সে অনেক ঝামেলা। লিন্টন সাহেবের একটা টাট্টু ঘোড়া ছিল, একদিন গরু চড়িয়ে ফিরছি, দেখি সেটা একা একা পানুয়ারা টাড়ে চড়ে বেড়াচ্ছে। আমি ভাবলাম এই বেলা একটু ঘোড়া চড়ে নি। ছাগল চড়েছি, গরুতে চড়েছি, শুধু ঘোড়া চড়িনি। তারপর না সুকুদা, যেই না তড়াক করে ওর পিঠে চড়ে ওর কান ধরেছি, পেছনের পা দুটো তুলে এমন এক লাফ লাগালো যে আমি শূন্যে 3 ডিগবাজি খেয়ে একেবারে ধাই করে পড়লাম একটা পাথরে। হাঁটুতে যা লেগেছিল না, সেই থেকে আমি ওই হাঁটুটা মুড়ে বসতে পারি না। থাক সুকুদা, ও রানী টানি দরকার নেই, নিজেই চড়তে পারি না, তার আবার রানী শুদ্ধ ঘোড়ায় চড়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, রাজ্যপাট তো দেখা গেল, কিন্তু প্রজারা কোথায়? লাবু দুষ্টুমির হাসি হাসলো, বলল, আছে দেখবেন। বলেই গুহার মধ্য থেকে একটা শিলপাটার সাইজের চ্যাটানো পাথর সরিয়ে ফেললো 2 হাত দিয়ে। পাথরটা সরাতেই একটা ফোকর হয়ে গেল, আর সেই ফোকর দিয়ে যা দেখলাম তাতে 2 চোখ জুড়িয়ে গেল। বুঝতে পারলাম টিলাটা একটা চড়াইয়ের শেষে। গুহাটার অন্য পাশে সোজা খাদ নেমে গেছে প্রায় 50 ফিট। নিচ দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে গেছে।
গুহাটার ঠিক সামনে একটা বাঁক নিয়েছে নদীটা। নদীর ওই পাশে গভীর জঙ্গল। এখন দুপুরের রোদে শান্ত সবুজ জেল্লা দিচ্ছে পাতা গাছ থেকে। লাবু বলল, সন্ধ্যের আগে আগে এখানে এলে, এখানে বসলে দেখতে পাবে কত প্রজা আমার, কত পাখি, কত কত ঘুঘু, টিয়া, ছাতারে, বুলবুলি, বনমুরগি, তিতির, বটে, ডাব পাখি, টিটি পাখি, আরো কত কি। হরিয়াল পাখিরা ওই দিকের ওই অশ্বত্থ ডাল থেকে নদীতে জল খেতে নামে। যখন নামে তখন ঠোঁটে করে পাতা ভেঙে নিয়ে এসে বালির উপরে রেখে তার উপরে পা দিয়ে দাঁড়ায়। হরিয়ালেরা কখনো মাটিতে পা ফেলেন না, জানেন তো? কই না তো। আমাকে আপনি করে বলো না, কেমন দূরের দূরের লোক বলে মনে হচ্ছে। আমি কি তোমার দূরের লোক? লাবু লজ্জা পেয়ে বলল, ধ্যাত। আচ্ছা তাই হবে। শোনো, আরো কত প্রজা আমার, কাঠবেড়ালি, খরগোশ, সজারু, বুনো শুয়োর, হায়না, লুমড়ি, নেকড়ে, সবাইকে দেখতে পাবে, একসঙ্গে নয়, মাঝে মাঝে। এই অবধি বলে লাবু হঠাৎ চুপ করে গেল। তারপর বলল, আচ্ছা, রাজা মরে যাবার পর রাজত্ব কে পায়? কেন, রাজার ছেলে পায়। হ্যাঁ, দেখছই তো, রানী নেই আমার, আর হবেও না, ছেলে পাবো কোত্থেকে? এতটুকু রাজার মরার কথা উঠছে কি করে? লাবু চোখ বড় বড় করে বিজ্ঞের মতো বলল, মরার কথা কেউ বলতে পারে? মরার কথা কেউ বলতে পারে না। বলো না সুকুদা, রাজার ছেলে না থাকলে রাজত্ব কে পায়? নিরুপায় হয়ে বললাম, রাজা যাকে দিয়ে যান সেই পায়। তাই? সত্যি সত্যি তাই? লাবু আমাকে শুধলো। তাহলে ভালোই হলো, তোমাকে আমি দিয়ে যাব, আমি মরলে। এবার অন্য কথা বলো। লাবু নাছোড় বান্দা বলল, আচ্ছা, রানী আনতে তো ঘোড়া করে যায়, স্বর্গে যেতে কিসে করে যায়? কি করে জানবো? আমি কি গিয়েছি? তুমি যাওনি তো কি? বাবা তো গেছে, মা বলছিলেন আমাকে, ডাব পাখির পিঠে করে যায়। ডাব পাখি মানে ওই বড় বাদামি লেজজোলা পাখিগুলো? ওগুলোকে আমি কুম্ভুটুয়া বলি। তুমি যা খুশি বলো, ওগুলো ডাব পাখি। কবি যাতে কেমন ডাকে দেখো না, ডাব 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 ডাব। স্বর্গে যেতে হলে ডাব পাখির পিঠে চড়ে যেতে হয়। আমার রাজত্বতে ওরা অনেক আছে, স্বর্গে যেতে তাহলে আমার কোনো অসুবিধা নেই, কি বলো? ডাক্তারি, যা বলছিলাম, আমার তোমাকে না খুব ভালো লাগে, আমার রাজত্ব আমি তোমাকেই দিয়ে যাব। আমাকে কেন ভালো লাগে লাবু? কি কারণ? লাবু আর আমি গুহা থেকে বাইরে আসছিলাম। গুহার পাথরটা ঠিক করে বসিয়ে রাখতে রাখতে লাবু লাজুক মুখে বলল, এমনি। এমনি আবার কাউকে কারো ভালো লাগে নাকি? মানে এই গুহার মধ্যে আমার এই ছোট্ট ঘরে এলে যেমন লাগে, তোমার কাছে গেলে আমার তেমন লাগে সুকুদা। তোমার কাছে গেলে আমার ভালো লাগে। লাবু পাথরটা বসিয়ে রেখে আগে আগে নামছিল, আমি ওর পেছনে পেছনে নামছিলাম। কি করে এই সরল অপাবৃদ্ধ শিশুকে বলবো জানি না, ওকে বলা যায় না। নিজের উষ্ণতার জন্য অন্য কারোর ওপরে নির্ভরশীল হতে নেই, হলেই তার কপালে আমারই মতো দুঃখ। এসব কথা ও এখন বুঝবে না। ও এখনই অনবধানে ও শিশু সুলভ ভাষায় যে দামি কথাটা বলে ফেলল, ও যন্ত্রণাময় যৌবনে ওর প্রসন্ন পৌরত্বে পৌঁছে ওই কথাটাই ও নতুন করে শিখবে, জানবে, ভাববে। সেদিনও বুঝতেও শিখবে। পরনির্ভরতার মতো অর্বাচীনতা আর কিচ্ছু বুঝি নেই। ও সেদিন জানবে নিজের হৃদয়ের উষ্ণতায় নিজের মধ্যে জেনারেটরের তাপ সঞ্চারণ করে এই ঠান্ডা নির্দয় পৃথিবীতে যে বাঁচতে না পারে তার বাঁচা হয় না।
তার জন্যে এই পৃথিবী একটি চলমান প্রাগৈতিহাসিক হিমবাহ। টিলা থেকে নেমে লাবুকে বললাম, লাবু, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার যখনই ইচ্ছে করবে চলে আসবে, কোনো লজ্জা করবে না। আমার বাড়িতে যদি অতিথি থাকে তখনও লজ্জা করবে না, বুঝেছ? তুমি এলে আমারও সত্যি সত্যি খুব ভালো লাগে। বেশ, আমার গুহাটা মানে আমার রাজত্বটা তোমার ভালো লাগেনি? ভালো মানে দারুণ লেগেছে। আজ থেকে তোমার নাম দিলাম রাজা লাবু। নমস্কার বন্ধুরা, শেষ হলো 10ম অধ্যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং আগামীতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য উৎসাহ